বিএনপিরও কিন্তু গতানুগতিক স্টাইলটা ওরকমই ছিল, ওই আওয়ামী লীগকে কোথাও না কোথাও অ্যাটাক করবে বাকশাল বা অন্য কিছু নিয়ে নিয়ে, তারপর একটা 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 হট্টগোল আরম্ভ হবে, তারপর সেখান থেকে আপনার শেষ হয়ে যাবে। যে প্রথমেই তারা স্টার্ট করবে বাকশাল নিয়ে কথা বলবে, তারপর তারা জিয়াউর রহমান সাহেব যে স্বাধীনতা ঘোষণা করেছে সেটা নিয়ে কথা বলবে। আর এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া উচিত না এবং ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ করার বিপক্ষেও তিনি মত দিয়েছেন। তো অনেকে মির্জা ফখরুলের এই বক্তব্যটাকে অনেকটা গান্ধীবাদী মতাদর্শ মনে করছে এবং নেটিজেনদের কেউ কেউ দেখছে এটাকে তিরস্কারও করছে এবং কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া মানে হাজার হাজার ছাত্র জনতার যে আত্মত্যাগ বা গুলিতে যে অনেকে চোখ হারালো সেই মানুষগুলোর প্রতি এক ধরনের চরম অবজ্ঞা। তো মির্জা ফখরুলের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আমি কিন্তু মির্জা ফখরুল সাহেবের বক্তব্যটা পড়েছি, উনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন যে যারা হত্যার সাথে জড়িত তাদের বিচার হবার পরে আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে পারেন। তো যারা এই হত্যার সাথে জড়িত, এই গণহত্যার সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, গণতন্ত্র হত্যার সাথে জড়িত, লুটের সাথে জড়িত, তাদের বিচার হওয়ার পরে আওয়ামী লীগ বিং আ পলিটিক্যাল পার্টি রাজনীতি করতে চলে আপনি যদি চিন্তা করেন তাহলে একটা স্কুল অফ থট থাকতেই পারে যে ওনারা করতে পারেন। কিন্তু আমার এখানে আর্গুমেন্টটা হলো যে কেউ যদি বা আমরা যদি ওই চিন্তা করি যে আওয়ামী লীগ 20 তারিখ জুলাই মাস থেকে আওয়ামী লীগ দল হিসাবে যে গণহত্যাটাকে সাপোর্ট করেছে এবং 14 দলের মিটিং এও যে বের হওয়ার পরে ইফ ইউ রিমেম্বার যে ওনারা বলেছেন যে আমাদের আরো কঠোর হাতে দমন করতে হবে, তো সেই জায়গায় যদি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ট্রায়ালে উঠানো যায় তাহলে ওই প্রশ্ন আসে যে আওয়ামী লীগ কি রাজনীতি করার নৈতিক অবস্থানে আছেন কি আছেন না। আমার মনে হয় এই ট্রায়াল দুইটা, একটা হলো যারা ডাইরেক্টলি লায়াবল এই অর্ডারগুলি দেওয়ার জন্য, যারা ডাইরেক্টলি এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে, আরেকটা হলো দল হিসাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলেন, উপদেষ্টা মন্ডলী বলেন এবং 14 দল বলেন, তাদের সাথে মিটিং করে আওয়ামী লীগের কি সিদ্ধান্ত ছিল। আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হিসাবে গণহত্যাকে সাপোর্ট করে থাকে বা এটাকে প্রমোট করে থাকে তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ ব্যান্ড হবে কি হবে না সেটা আলাপে আসতে পারে। এছাড়া আমি মনে করি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, মির্জা ফখরুল সাহেব যেমন বলেছেন, আমার মনে হয় ওনাদের বিচারের পরে তারপর প্রশ্ন আসে যে আওয়ামী লীগের ওই বিচারটা কি হবে কি হবে না এবং সেইভাবে চিন্তা করা যায় যে আওয়ামী লীগকে আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা খুব ইম্পর্টেন্ট। বাট এটা বাস্তবতা আপনার মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ তো গত 15 বছর পলিটিক্স করেনি। যেভাবে আমি বললাম শত্রু আর ষড়যন্ত্র থিওরিতে যখন গিয়েছে তো সেখানে আমাদের পলিটিক্স করার স্কোপ এরকম ছিল না। এই আওয়ামী লীগ আবার আসবে, আবার রাজনীতি করবে, কোনোদিনও যদি বাংলাদেশে আবার এই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, সো আওয়ামী লীগের যদি ওই বডি ল্যাঙ্গুয়েজই বা ওই পলিটিক্যাল স্টাইলই যদি থাকে যে অপোনেন্টকে নিঃশেষ করে দাও, তাহলে তো আসলে নৈতিকভাবে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই। আর আসলেও যদি আওয়ামী লীগ এই গণহত্যা আওয়ামী লীগ যদি এন্ডোর্স করে থাকে দল হিসেবে, তাহলে তো এই প্রশ্ন আসতেই পারে যে আওয়ামী লীগ কি রাজনীতি আগামীতে করার নৈতিক অধিকার আছে কি আছে না। তো এই সবকিছু আসলে এটা একটা বড় আলাপের ব্যাপার আর সময়ের ব্যাপার। তো এখানে জনাব আলী পার্থ আসলে যদি কথাটা কেন আসছে, কারণ আমরা তো দেখেছি যে এখানে আসলে তারা নিজেরাই মানে এটা একদম প্রত্যক্ষভাবে না, আমি তো যদি বলছি না, আমি বলছি যে এই প্রসিজারে তো আপনার যেতে হবে। যেমন আপনি দেখেন আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল তো বা পালিয়ে গেল, তো আমার প্রশ্নটা হলো যে আপনি তো কি একটা বৈধ প্রধানমন্ত্রীকে পালিয়ে গেল না একটা অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেল। সো এই কারণে আমি আগেও বলেছি, আমি আনঅফিশিয়ালিও বলেছি, আমি টেলিভিশনে বলেছি যে প্রথমেই একটা রিট পিটিশন করে এই তিনটা সরকারকে অবৈধ ঘোষণা করলে আরো বেটার। বিকজ আমরা মুখে বলছি অবৈধ প্রধানমন্ত্রী চলে গেছে, বাট আসলে তো তিনটা ইলেকশন বৈধ ছিল না, তো সেটাকে একটা ডকুমেন্টেশন তো আনতে হবে আপনার ভবিষ্যতে যেন আপনি বলতে পারেন যে ইলিজিবল। আপনি এখন আওয়ামী লীগকে বাতিল করে দিবেন, আওয়ামী লীগের একটা ট্রায়ালে উঠে তো বাতিল করতে হবে, আপনার তো একটা প্রসিজার আছে। আওয়ামী লীগকে তার ট্রায়াল উঠাতে হবে যে আওয়ামী লীগ গণহত্যাকে দল হিসাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলেন, আওয়ামী লীগের নির্বাহী কমিটি যা সব কমিটি ছিল ওনারা আওয়ামী লীগ এই গণহত্যাকে সাপোর্ট করেছে এবং ওনারা এন্ডোর্স করেছে, সুতরাং ওনাদের দায়িত্ব নিতে হবে এবং সরকারকে আলাদা করতে হবে। সরকারে যারা যারা করেছে, যারা যারা ডাইরেক্টলি অর্ডার দিয়েছে তাদের আলাদা বিচার করতে হবে। আমি মনে করি এইটা একটা প্রসিজারাল সিস্টেমের মধ্যে দিয়ে করা যায়। আপনি আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি মনে করি যে আওয়ামী লীগের এই ট্রায়াল ফেস করা উচিত
এবং আওয়ামী লীগ যদি এখন আওয়ামী লীগের যদি একটা গ্রুপ বের হয়ে বলে যে আমরা এর দায় দায়িত্ব নিব না, এই হত্যাকারী শুধুমাত্র একজনকে ক্ষমতায় রাখার জন্য এই হত্যা করা হয়েছে, আমরা রাজনৈতিক দল হিসেবে এটাকে বিশ্বাস করি না, তাহলে তাদের পজিশনটা আপনি কোথায় রাখবেন? আপনি বুঝতে পারছেন আমার ব্যাপারটা? এবং তারা যদি আজকে বলে যে এই আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগ থাকবে না, ওই আওয়ামী লীগ নাই, তখন একটা নতুন অবস্থান দাঁড়িয়ে গেল না? তো আমার প্রশ্ন আসে যে অনেকগুলি সিচুয়েশনের উপর ভিত্তি করে এটা দিতে হয়। আমি পার্সোনালি মনে করি যেই রাজনৈতিক দল এই গণহত্যায় সাপোর্ট করে ওই রাজনৈতিক দলের তো আসলে নৈতিকভাবে নেই। এই নির্বাচন তো প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। এইটা ট্রায়াল ফেস করার পরে যেটা দেখবে। এবং যারা হত্যার সাথে জড়িত তাদের তো রাজনীতি তো দূরের কথা, তাদের তো আসলে আর এই ব্যাপারে তো আসলে কথা বলার প্রশ্নই হচ্ছে না। বিকজ যেই 15 বছর যে কাজ করেছে এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমা চেয়ে কোনো স্টেটমেন্ট আমরা দেখিনি। আজকে 2 মাস হয়ে গেল, ক্ষমা চেয়ে যে বলবে কোনো রিমোর্স যে না উই আর সরি ফর হোয়াট হ্যাপেন্ড, এই ধরনের কোনো কিছু আমরা দেখিনি। আমি মনে করি যে না, ওনারা নিজেরাই মনে হয় ইন্টারেস্টেড না রাজনীতি করার জন্য বাংলাদেশে। এখন আমি যদি এই রাজনীতিবিদ পরিচয়টা বাদও যদি দেই, তাও কিন্তু ব্যক্তি যে শেখ হাসিনা, তিনি তো আপনার সাথে আত্মীয়তার সম্পর্কিত, অথচ এই মানুষটি দেখতে পেলাম আমরা যে তিনি এই নিজ দেশ ছেড়ে তিনি তার কৃতকর্মের জন্য তিনি ভারতে আজকে তাকে পালিয়ে যেতে হলো। এবং সম্প্রতি যেটা জানা গেল যে ভারত থেকেও নাকি শিগগিরই তিনি মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে চলে যাবেন, কারণ ভারতেও তো তিনি আসলে এখন বৈধভাবে থাকছেন না, কারণ 45 দিনের যে টাইম পিরিয়ড সেটা চলে গিয়েছে। তো এই যে তার যে আজকের এই পরিণাম আপনি দেখতে পাচ্ছেন, আমি শেখ হাসিনা বা একজন রাজনীতিবিদ বা আপনার একজন প্রতিপক্ষ, এই সবগুলো পরিচয় বাদ দিয়ে জাস্ট আপনার আত্মীয় শেখ হাসিনা, তার প্রতি আপনার কি মানে করুণা হচ্ছে, বা তার পরিণতির জন্য কাকে দায়ী করবেন? এখানে আসলে করুণার জন্য কোনো ব্যাপার না। শেখ হাসিনা আমার আত্মীয়, ঠিক আছে, আত্মীয় হিসেবে তো আর আমি বলতে পারবো না, বিকজ কর্মকাণ্ডগুলি তো উনি আত্মীয় হিসাবে করেননি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে করেছেন। তো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই মূল্যায়ন করতে হবে, আত্মীয় হিসাবে তো আর আমি এটা জাস্টিফাই করতে পারবো না। এবং ওনার জন্য না, পৃথিবীতে যে কোনো ডিকটেটরেই যখন ডিকটেটরশিপের মাত্রা অনেক বেড়ে যায়, উনি যখন নর্ম এথিক্স থেকে চলে যায়, এরকম তো নতুন ঘটনা, এরকম তো আগেও হয়েছে এবং ওনারও একই ফল ভোগ করতে হয়েছে। ডিকটেটরশিপের বিউটিটাই তো তাই, যে যখন ডিকটেটরশিপ আপনি থাকবেন ইউ আর অ্যাবসলিউটলি পাওয়ারফুল, এন্ড আপনি যখন থাকবেন না ইউ আর অ্যাবসলিউটলি জিরো। সো আজকে আওয়ামী লীগ বা এই নেতৃত্ববাজি বলেন আজকে অ্যাবসলিউটলি জিরো না হলে আপনি ইদানিং কালে দেখতে পাচ্ছেন কোথাকার বেলজিয়ামের কোন ব্রাসেলসের কোন রেস্টুরেন্টের মালিকের সাথে উনি কথা বলছেন, কোন ইউনিয়নের নেতার সাথে কথা বলছেন, কোথায় আমেরিকায় যেই তারানুকোর সাথে কথা বলবো না, হিলারি ক্লিন্টনকে পাত্তা দিচ্ছেন না, ডোনাল্ডোকে পাত্তা দিচ্ছেন না, হাঁসকে কেটে খেয়ে ফেলছেন, অথচ এখন বলছেন যে নর্মাল একটা রিপাবলিকান সেনেটরের কাছে কমপ্লেন করার জন্য যে কি অত্যাচার হচ্ছে। তো এগুলি থেকে আপনি বুঝতে পারছেন না যে কতখানি হেল্পলেস না হলে এই ধরনের জিনিসপত্র আসছে। এটা আসলে আমার আত্মীয়র ব্যাপারটা না, উনি শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি ফ্রম 2008, এর আগে উনি ছিলেন, ওনার রাজনৈতিক অনেক বড় পরিচয়। তো ওই পরিচয় থেকে যখন শিফট হয়ে উনি অথরিটেরিয়ান বা ডিকটেটরশিপের দিকে চলে গিয়েছেন, পৃথিবীর যে কোনো ডিকটেটরের ফলে যা হয় ওনার তাই ফেস করতে হচ্ছে। এবং এই কৃতকর্মের যে সাজা তিনি পেতে যাচ্ছেন বা পাচ্ছেন, আপনি কি মনে করেন না যেটা আগামী দিনে যারা এই ধরনের ডিকটেরিয়াল ওয়েতে রাষ্ট্র চালাতে চায় তাদের জন্য একটা বড় একটা লেসন হয়ে থাকবে বলে আপনি মনে করেন না? না, এই ধরনের লেসন তো আমরা আগেও দেখেছি, কিন্তু আমরা কেন জানি শিখি না। ওকে, এই লেসনটা আমরা আগেও দেখেছি, পৃথিবীতে আমরা সবাই জানতাম যে ডিকটেটরশিপের লেসন কি, আমরা অনেক বড় বড় নেতা দেখেছি হয়, কিন্তু কেন জানি এটা আমাদের উই আর নট লাকি, আমি বলবো যে আমরা কেন জানি এটা আমাদের ফেস করতে হয়। বাট উই হোপ, ইনশাল্লাহ, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যাতে এরকম আর আমাদের সিচুয়েশন না আসে, যেভাবে দেশের সিস্টেমটা এভাবে করাপ্টেড হয়, দেশের এত খারাপ অবস্থা হয়। আসলে আমি মনে করি না যে দেখে শিখবে, কারণ আমরা তো আগেও জানতাম, আমরা তো আগেও সারা পৃথিবীতে সাকিব অনেক ডিকটেটর দেখেছি, গত 3-4 বছরেও তো অনেক কিছু দেখেছি, শ্রীলঙ্কায় দেখেছি, পাকিস্তানে দেখেছি, আপনার এর আগে ইজিপ্টে, অনেক জায়গায় তো দেখেছি। কিন্তু আমরা কি বলেন, আমরা কি শিক্ষা নেই? আমরা কেন জানি মনে করি যে সবার হবে, আমার হবে না। দ্যাটস হোয়াট উই থিংক, সবার ফেস করতে হবে কিন্তু আমার ফেস করতে হবে না। কিন্তু বিষয়, আমরা এই 2009 সালে যখন শেখ হাসিনা প্রথমবারের মতো যখন তিনি ক্ষমতাটা গ্রহণ করলেন, তো তখনও যদি আপনি তার আগের বাংলাদেশের চিত্রটা দেখেন, যে তখনও কিন্তু আমাদের মতো আমরা যারা ইয়াং জেনারেশনের ছিলাম, তখন আমরা কিন্তু
ওই শেখ মুজিবুর রহমান, তাকে বঙ্গবন্ধু হিসেবেই শ্রদ্ধা করতাম, তার প্রতি আমাদের যথেষ্ট ভালোবাসা ছিল এবং ইউনানিমাসলি কিন্তু এই দেশের মানুষের একটা ভালোবাসার বা শ্রদ্ধার জায়গাটা শেখ মুজিবুর রহমানের প্রতি ছিল। কিন্তু আজ আমরা দেখতে পেলাম যে এই শেখ হাসিনার যে এই যে এতগুলো টানা মেয়াদে তিনি যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলেন চতুর্থ মেয়াদের মতন, এর ফলে যেটা হলো কি যে এই বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান তার প্রতি মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হলো। এবং আমরা দেখলাম যে শেখ হাসিনা পলায়নের পরে এই বঙ্গবন্ধুর যতগুলো প্রতিকৃতি ছিল, ভাস্কর্য ছিল, সেগুলো একদম দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া হলো, সেগুলোতে জুতা নিক্ষেপ করা হলো, থুতু মারা হলো। তো একজন মানে সন্তানের কৃতকর্মের দায় তার পিতাকে নিতে হচ্ছে, এরকম একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম। তো এই আপনি যে রাগটা ক্ষোভটা দেখছেন মূর্তি ভাঙা থেকে আরম্ভ করে বা সবকিছু, এটা তো শুধুমাত্র ওই নামটা ব্যবহার করে যত অপকর্ম করা হয়েছে, যত দুর্নীতি করা হয়েছে, যখনই আমরা কথা বলেছিলাম 2009-এর পর থেকে দুইটা ট্যাগই তো ছিল, আপনার মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করি না, আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি না, অথবা আমরা যুদ্ধাপরাধী, অথবা আমরা এই। তো বারবার যখন আপনি একটা নামকে ব্যবহার করে অপকর্ম করেন, কারণ আপনার দাদার একটা লাঠি আপনার বাড়িতে আছে, হ্যাঁ, সাংঘাতিক রেসপেক্টেড, হ্যাঁ, আপনার ওই লাঠিটা, এবং আপনার দাদা এত মুরব্বী একজন মানুষ ছিল যে আপনার দাদার লাঠিটা কে পুরা এলাকাবাসী ভালোবাসে, যাহার এইটা এই ভদ্রলোকের লাঠি। কিন্তু আপনি যদি সকাল বিকাল ওই লাঠি দিয়ে মানুষ মারেন, তাহলে কিন্তু ওই শ্রদ্ধার জায়গাটা চলে যাবে এবং একটা পর্যায়ে মানুষ এসে ওই লাঠিটা ভাঙবে। ওই নামটাকে ব্যবহারই করা হচ্ছিল, এত বড় একটা নামকে ব্যবহারই করা হচ্ছিল শুধুমাত্র সবকিছু জাস্টিফাই করার জন্য। অলরাইট, এটা দুর্নীতি করেছে বঙ্গবন্ধুর আদর্শে যারা, তারা দুর্নীতি করতে পারে না। এ খুন করেছে বঙ্গবন্ধুর আদর্শে যারা, তারা খুন করতে পারে না। এ লুট করেছে বঙ্গবন্ধু আদর্শে যারা। ইভেন দেখেন মুজিব কোট্টা, শাওন, জ্যাকব, এদেরকেও পড়ানো হয়েছে। ইয়াবাবতী থেকে আরম্ভ করে এমন কেউ নাই মুজিব কোট পড়ে তারা কাম করে নাই। মানে ওটা কি মানে কাম করার একটা মানে লাইসেন্স ছিল যে মুজিব? না, আমি জানি না এখন মানে আমার কি ছিল। এই কারণে দেখা গেছে যে ওই নামটাকে ব্যবহার, ওই দাদার লাঠির মতো ওই নামটাকে ব্যবহার করে আপনি এত অত্যাচার করেছেন, এত কিছু করেছেন, কিন্তু আপনি নিজেই ওইটার আদর্শে বিশ্বাস করেন নাই, যার কারণে মানুষ ওইটা দৃশ্যমান সরকার তাকে দেখতে পেয়েছে এবং তাই করেছে, মানুষ রাগ হয়ে তাই করেছে। এছাড়া তার কোনো কারণ নাই। যেই ভদ্রলোক মারা গিয়েছেন আজ থেকে 50 বছর আগে, ওনাকে তো ওনার মূর্তি ভাঙা বা ওনাকে গালি দেওয়া, ওনাকে এটা করা তো এটা ইম্পর্টেন্টই না আজকের জেনারেশনের জন্য। শুধুমাত্র ওই যে সব রং ডুইং গুলি আপনি এগুলি করেছেন, অথচ ওনাকে একদিকে দেখিয়েছেন যে ওনার লাইফস্টাইল এরকম, অন্যদিকে দেখা যাচ্ছে 400 কোটি টাকা আপনার কর্মচারী চুরি করে নিয়ে যাচ্ছে। আপনার আশেপাশে যারা এসালমরা হাজার হাজার লক্ষ কোটি টাকা খাচ্ছে, তারা গণভবনে 3 ঘন্টা 4 ঘন্টা গল্প করছে, ওর সিঙ্গাপুরে ব্রেকফাস্ট করছে, সালমান রহমান আশেপাশে ঘুরছে। বাংলাদেশের সবচেয়ে বড় চোরেরা, জাবেদদের মতো লোকরা 700 এত বাড়ি, তাদের কোনো প্রাইস নাই পে করার। আমরা বলছি তারপরে কিছু না, ওর বাবার ব্যবসা, ওর বাবা কোন লর্ড ক্লাইভ ছিলেন যে 350 বাড়ি লন্ডনে রেখে গেছেন। তো এই জিনিসগুলি যখন মানুষ দেখতে পাচ্ছে যে পত্রিকা করলেই 20,000 টাকার জন্য কৃষকদের জেল হচ্ছে, ওদিকে সালম এত লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে, বাচ্চু 5,000 কোটি টাকা মেরে দিল, তো এ তো মানুষ বুঝতেছে না, মানুষ তো বুঝতেছে, তাই না? একটা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকারটা গঠিত হলো, তারা সরকার গঠনের পর আমরা দেখেছি যে বিপুল মানুষের জনসমর্থন নিয়ে কিন্তু এই সরকারটি গঠিত হয়েছে। তো এখন 2 মাস না যেতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের প্রতিও কিন্তু মানুষের মনে একটা অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে। তো এই যে বিপুল জনপ্রিয়তা পাওয়া সরকারটি হঠাৎ করে এই যে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে, এটা অনেকের কাছে কিন্তু একটা উদ্বেগের সৃষ্টি করেছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? না সাকিব, আসলে উদ্বেগের ব্যাপারটা কিছু না। 15 বছর একটা মিসম্যানেজমেন্ট, একটা দুর্নীতি, একটা সিস্টেম করাপশন, একটা সিস্টেমকে ভেঙে দেওয়া, আর সবকিছু পরে যখন এই রেভলিউশনের পর একটা সরকার আসছে, কেউ যদি রাতারাতি মনে করে যে এই সরকারটা একদম স্টেবল হয়ে যাবে বা ভালো করবে, সেই আশাটা তো আসলে ঠিক না। আমাদের জায়গা থেকে আমাদের সবার দায়িত্ব এই সরকারকে সাহায্য করা, যাতে এই সরকার যে লক্ষ্যটা নিয়ে এসেছে, যে সংস্কার করতে চাচ্ছেন বা একটা সুশাসন তো আর একদিনে হয় না, যেই সংস্কারগুলি ওনারা করতে চাচ্ছেন নির্বাচনমুখী থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায় যে সংস্কারগুলি দরকার সামনে একটা সাস্টেইনেবল গভর্নমেন্ট বা ইলেকশন হওয়ার জন্য, তো সেই কারণে আমরা সাপোর্ট করে যাচ্ছি। মাঝে মাঝে যদি এই সরকার আমরা মনে করি কিছু ভুল করছে, আমরা সেটা সমালোচনা করছি, টিভিতে আমরা মাঝে মাঝে ধরিয়ে দিচ্ছি, টিভির বাইরেও আমরা টেলিফোনের মাধ্যমে বা অন্যভাবে যোগাযোগ স্থাপনের মাধ্যমে আমরা বলার চেষ্টা করছি। এবং আজকে পর্যন্ত আমি যেখানেই দেখলাম যে আমি যখনই যোগাযোগ করতে পেরেছি,
যার সাথে কথা হয়েছে, আমি মনে করলাম যে তারা যথেষ্ট পজিটিভ ভাবে আমাদের অ্যাডভাইস গুলো নিয়েছে। ওইটা অন্য কথা যে সরকারের আরেকটু বেশি একটা লিয়াজো কমিটি করা বা একটা স্পোক্সম্যান থাকলে আমাদের জন্য ফিল্ডের ব্যাপারটাতে তো আমার এক্সপিরিয়েন্স অনেক। এই সরকার তো আসলে যে যার জায়গায় এক্সপার্টিজের দিক থেকে ওনারা সাকসেসফুল, বা দেশ চালানোর জায়গা বা কানেক্টিভিটির জায়গাটা তো ওনাদের নেই, ওনাদের তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। তো এই কারণে আমরা বারবার বোঝানোর চেষ্টা করি যে ভাই আপনাদের যেটাই করেন না করেন মানুষের সাথে সম্পর্কটা যাতে থাকে, কারণ মানুষ কিন্তু এক সম্পর্কের জায়গাটা চায়। যেমন এই সরকারের 5-6জন উপদেষ্টা ছাড়া আর কাউকে হয়তো মানুষ তত ভালো করে চিনে না। এটা ব্যর্থতা না, বিকজ ওনারা নন পলিটিক্যাল পার্সন। তা আমি মনে করি সরকারে আরো ভালো কিছু মানুষের সাথে যোগাযোগ আছে, এরকম সমাজের বিভিন্ন পর্যায় থেকে মানুষ রাখলে মনে হয়। আর সরকার যদি একটু ঘন ঘন মানুষের সাথে কথা বলতো বা আনসারেবল অ্যাকাউন্টেবিলিটির জায়গায় থাকতো, আমার মনে হয় আরো ভালো হতো। জি। তো আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে সেনা প্রধানের বক্তব্যের সাথে এই সরকারের যারা রয়েছেন তাদের বক্তব্যের একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি। যেমন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে 18 মাসের মাঝে একটি সম্ভাব্য নির্বাচন হতে পারে, এমন একটি ধারণা তিনি দিয়েছেন। আবার এদিকে দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার তারা কিন্তু এ ব্যাপারে সেনাপ্রধানের সাথে যে একমত তেমনটি কিন্তু মনে হচ্ছে না। তো এই যে নির্বাচনটি আসলে কবে নাগাদ হওয়া উচিত, এটা নিয়ে যে এখনই একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি সেনাপ্রধানের সাথে এই অন্তর্বর্তী সরকারের, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আমি আসলে কনফ্লিক্ট ইজ আ ভেরি হার্শ ওয়ার্ড, আই উড নট রাদার সে কনফ্লিক্ট। এটা আপনার বাস্তব মানতে হবে যে এই সরকারটাকে ক্ষমতা আনার যেমন ছাত্র জনতা যেমন আছেন, তেমন সেনাবাহিনীরও কিন্তু একটা সাংঘাতিক পজিটিভ ভূমিকা ছিল। সেনাবাহিনী, আমি তো ওই দিনও টক শোতে বললাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন বা ওসমানী বলেন, ওনাদের যে অ্যাচিভমেন্ট ছিল সেনাবাহিনীতে, এরপরে যে এই যে 15 বছরে, আমি কারোর সাথে কোনো কম্পেয়ার করছি না, অবশ্যই ওনাদের অবস্থান অনেক উপরে বা অনেক উপর জায়গায়, বাট আর্মিতে যে সেনাবাহিনী প্রধান বা ওনার যে টিম, ওনার যে একা তো আর উনি করেননি, আমি শিওর হি হ্যাড আ প্যাট্রিয়ট টিম। ওনারা যেভাবে এত বড় একটা স্বৈরাচারকে ভেরি সাউন্ডলি ওনারা হ্যান্ডেল করেছেন, ওনারা যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং যেভাবে এই সরকারকে সাপোর্ট করেছেন, এই যে নতুন যে সরকার, ওনাদের একটা কথা তো থাকতেই পারে, ওনাদের একটা ওপিনিয়ন থাকতেই পারে, ওনারা বলতেই পারে যে না ঠিক আছে এটা এভাবে হওয়া উচিত। বিকজ এই বাইচান্স যদি এই গভর্নমেন্ট ফেইল করে বা কোনো কারণে হয়, ছাত্র জনতা বৈষম্যর উপরও যেমন দায়ভার আসবে, ঠিক তেমনি সেনাবাহিনীর উপর কিন্তু মানুষ বলবে যে আপনারাই তো এনাদেরকে বসিয়েছেন বাইরে। তো আমি মনে করি সেই জায়গাতে ওয়াকার সাহেব একটা অপিনিয়ন দিতেই পারেন, হয়তো ওনাদের সাথে প্রথম এই ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল বা কথা, আমি আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ পার্সোনাল নলেজ অ্যাবাউট ইট, বাট উনি একটা অপিনিয়ন দিতেই পারে। সরকারের জায়গা থেকে আরেকটা অপিনিয়ন দিতেই পারে। আমার মনে হয় এটা পজিটিভ ওয়েতেই নেওয়া দরকার। কনফ্লিক্ট ইজ আ ভেরি হার্শ ওয়ার্ড, আমার মনে হয় ওইভাবে দেখার দরকার নেই। ওয়াকার সাহেব ওনার জায়গা থেকে বলতেই পারেন যে 18 মাসে যাতে ভালো নির্বাচন হয়, সেটার জন্য আমরা পাশে থাকবো। দ্যাট ডাজন্ট মিন যে 18.5 মাস হলে উনি থাকবেন না বা 15-18 মাস উনি থাকবেন না। আমার মনে হয় এটা পজিটিভলি নেওয়া উচিত, যে অ্যাটলিস্ট উই হ্যাভ আ টাইম ফ্রেম। অনেকে যে বলছিল 5 বছর, 6 বছর, 4 বছর, অ্যাটলিস্ট আমাদের একটা টাইম ফ্রেমের মধ্যে আছি, আমি মনে করি এটা পজিটিভ।